নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চাই দেশ। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা জানতে চাইব আমাদের যারা প্যানেলিস্ট রয়েছে তাদের কাছে যে আজকে যে দলের মধ্যে অভিনেতা এবং অভিনেত্রীর আমরা দেখছি যে প্রাধান্য একটু বেশি পাচ্ছে, কোথাও না কোথাও অভিনেতা এবং অভিনেত্রীকে কেন্দ্রিক দল তৈরি হচ্ছে। কারণ বিধানসভা ইলেকশন যত এগিয়ে আসছে, আমরা তৃণমূলের যখন আমরা দেখেছিলাম যে প্রার্থী ঘোষণা হয়েছিল, সেখানে মেজর জায়গায় কিন্তু অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকাদের কিন্তু প্রাধান্য বেশি পেয়েছে। যারা রুট লেভেলে থেকে যারা রাজনীতি করেছে, যারা রুট লেভেলে থেকে মানুষের জন্য কাজ করেছে, তারা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখছি এবং আগামীকাল যখন বিজেপির ভোটার বিধানসভার ভোটের তালিকা যখন ঘোষণা হলো, সেখানেও কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই তারকাদের কিন্তু আগে রাখা হলো। এই তারকারা কি আদৌ এই ইলেকশনের সময় তারা কিছুদিনের মধ্যে জয়েন করে একটা পার্টির মধ্যে রাজনৈতিক একটা পদের অধিকারী হওয়া কি যায়? আর যদিও বা যায়, তাহলে কি তারা মানুষের কাছে কি সেইভাবে পৌঁছতে পারবে? কারণ তাদের কাজ, তাদের ফিল্ডটা টোটাল আলাদা। শুধু কি মানুষ কেন্দ্রিক, মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে আরও বেশি প্রলোভন দেখানোর জন্য এই রকম ধরনের রাজনীতি করা হচ্ছে? আমরা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা এই বিষয় নিয়ে আমরা আজকে যুক্তিতর্ক আমরা করে আমরা বিষয়টি জানার চেষ্টা করব। আসুন আমাদের সাথে যারা গেস্ট হিসেবে উপস্থিত রয়েছে তাদেরকে আমরা একে একে পরিচয় করে নিই। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের লয়ার সৌম্যদীপ চক্রবর্তী মহাশয়, আর আমাদের সাথে রয়েছেন সুমন রয় চৌধুরী কংগ্রেস থেকে, এবং অভিষেক রয়েছেন বিজেপি থেকে। সবাইকে 24 আওয়ার্স টিভির লাইভ ডিবেট অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। মাফ করবেন, অভিষেক না আবিষ্কার, তাই তো? আর আমাদের স্টুডিওতে আমাদের সাথে সরাসরি রয়েছেন সৌম্যদীপ চ্যাটার্জি। শুনুন, আমরা আজকে ডিবেট অনুষ্ঠান আমরা শুরু করব এবং যুক্তিতর্কের মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। সৌম্যদীপ বাবু, প্রথমেই আমাদের 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনি একদিকে যেমন অ্যাডভোকেট, সেরকম সমাজসেবী এবং সেরকম পার্টির সাথেও যুক্ত, সক্রিয়ভাবে আপনি কাজ করেছেন। আর তার সাথে সাথে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, দিল্লি থেকে শুরু করে আপনি হাইকোর্টে প্রচুর কেস করেন এবং দিল্লিতে প্রায় সময় আপনাকে যেতে হয় সুপ্রিম কোর্টের কেস করতে। সেখানে দাঁড়িয়ে আজকে প্রার্থী তালিকা ঘোষণা হলো, তৃণমূলের পর যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হলো, এই তালিকা কি ইঙ্গিত করছে? আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে অভিনেতা অভিনেত্রীদের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। তো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এবং আপনার মতামত কি, যদি আমাদের 24 আওয়ার্স টিভি দর্শকদের কাছে আপনার মতামত রাখেন? শুধুমাত্র যে অভিনেতা অভিনেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসে, অবশ্য সেটা তো মনে হচ্ছে না। কারণ বিজেপি, আপনি যেটা বললেন সে বলতে উত্তর দিতে গেলে এটাও বলতে হয় যে বিজেপিও তো অভিনেতা অভিনেত্রীদের দিয়েছে। শুধুমাত্র তৃণমূল যে দিচ্ছে সেটা তো একনিষ্ঠ নয়, দুই দ্বিমত হচ্ছে। যেটা যে আপনি বলছেন একনায়কতন্ত্র, তৃণমূল কংগ্রেসই দিয়েছে, গণতন্ত্রে এরা দেয়নি, বিজেপি দেয়নি। এটা আর কে সিনেমাটিস্ট, কে অ্যাডভোকেট, কে ডক্টর, যে কোনো লোক যে কোনো প্রফেশনে থাকতে পারে। এরা যেহেতু তারকা, এদের মুখগুলোকে নিয়ে ওই জন্য এত বিস্তারিতভাবে আলোচনা আমরা করছি প্রত্যেকে। কিন্তু তাহলে বলতে গেলে এটাও তো বলতে হয়, কালকে বিজেপি থেকে ছেড়ে চলে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ওনারাও তো একটা ফিগার ছিলেন তাহলে তৃণমূলে, ওনারাও তো চলে গেলেন। আবার আপনি যে কথাটা বললেন, ঠিক রায়দিঘি থেকে দেবশ্রী চ্যাটার্জি, যিনি তৃণমূলের টিকিট পাননি বলে অত্যন্ত দুঃখে, প্রায় কাঁদো কাঁদো মুখে উনি পালিয়ে এলেন এবং হয়তো বিজেপিতে উনি যোগ দিচ্ছেন। তাহলে এটা কি বলবেন? উনি তো অভিনেতা, উনি তো দেবশ্রী আজকের বহু পুরনো আর্টিস্ট, উনি তো চলে এলেন, কি করে হয় এটা? সব যে অভিনেতা অভিনেত্রীদের দেওয়া হয়েছে তাদের দেবশ্রীও তো আছে এর মধ্যে। গতকাল সূত্রের খবর। ধন্যবাদ। বিজেপি যশবন্ত সিনহাও তো রেজিস্ট্রেশন দিয়ে তৃণমূলে জয়েন করেছে। আমরা বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা যাব। আমাদের সাথে রয়েছেন সিনহা, ছিলেন আপনার বিজেপির মন্ত্রী শত্রুঘ্ন সিনহা, ওনার মেয়ে সিনেমাটিস্ট, টুনি সিনেমাটিস্ট। তখনকার দিনে বিজেপিও তো দেখিয়েছে তাহলে ভারতীয় জনতা পার্টি যে শত্রুঘ্ন সিনহা আপনার বিজেপির একজন অভিনেতা। শুধুই যে তৃণমূল কংগ্রেস ডেকে ডেকে অভিনেতা নিয়ে আসছে তা তো না। আর কারো ক্ষেত্রে জোর করে বলা হয়নি তোমরা
এসো, তাদের নিশ্চয়ই ইচ্ছে ছিল কিছু করার। না, বিষয়টা সেখানে নয়, বিষয়টা হচ্ছে যে কালকে যারা জয়েন করছে আজকে তারা পার্টির তারা একজন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে এবং ক্যান্ডিডেট হয়ে তারা আজকে মানুষের জন্য কাজ করে প্রতিশ্রুতি দিচ্ছে। যারা কোনো মানুষের সাথেই ছিল না এতদিন, তারা কিভাবে আজকে এই জায়গাটা পায়, এটাই হচ্ছে প্রশ্ন। আসুন, আমাদের সাথে কংগ্রেস থেকে সুমন রায় চৌধুরী মহাশয় রয়েছেন, আমি তার কাছে জানতে চাইবো বিষয়টা নিয়ে, যদি সরাসরি তার কাছে শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। সুমন বাবু, আপনাকে স্বাগত আমাদের লাইভ ডিবেট অনুষ্ঠানে। আমি জানতে চাইবো প্রথমেই আপনার কাছে যে বিভিন্ন তারকার চমক, বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের যে প্রার্থী ঘোষণা হলো, সেখানে আমরা দেখলাম যে তারকা মুখগুলোকে হাইলাইট করে আগামী দিনে কি এটা ভোটের রাজনীতি তৈরি করছে এই দুই দল। কি মনে হচ্ছে, মানুষ কতটা গ্রহণযোগ্য কিভাবে নেবে? কারণ কালকে যারা এই ফিল্ডে মানে এই রাজনীতির সাথে যারা যুক্ত ছিল না, তারা হঠাৎ করে দুদিনের রাজনীতিতে যুক্ত হয়ে কিভাবে একটা প্রার্থী ঘোষিত হতে পারে এবং কিভাবে তারা মানুষের জন্য কাজ করতে পারে। শুধু মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে নিজের মসনদে আসা, এটাই কি একমাত্র লক্ষ্য? কি বলবেন সুমন বাবু? বিষয়টা হচ্ছে বিজেপি এবং তৃণমূল তারা নিজেদের ক্ষেত্রে তারকা প্রার্থী সিলেকশন যে করছেন, তার দুজনের দুটো আলাদা আলাদা কারণ আছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে ক্ষমতায় থাকার সুবাদে তাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এবং বিভিন্ন কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব প্রচন্ড প্রকট হয়ে রয়েছে। সেটা বাংলার মানুষও দেখতে পাচ্ছেন এবং মাধ্যমও দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে তাদের কি করতে হচ্ছে, এই বাইরের থেকে এনে এই ধরনের তারকা প্রার্থীদের প্রার্থী করতে হচ্ছে। প্রার্থী করার একটাই কারণ, যাতে লোকাল যে নেতারা নিজেদের মধ্যে মারামারি করছেন টিকিটের জন্য, তারা যাতে সুযোগ না পায়, তারা যাতে ফার্দার মারামারি করার সুযোগ না পায়, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই তারকাদের মধ্যে থেকে প্রার্থী এনে প্রার্থী করছেন তৃণমূল কংগ্রেস। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, যেসব বিশেষ করে যেসব কেন্দ্রে তারা মনে করছেন যে আগামী নির্বাচনে মানুষের সমর্থন তারা পাবেন না, সেক্ষেত্রে তারকা প্রার্থীদের ইমেজটাকে তারা ব্যবহার করার চেষ্টা করছেন, ব্যবহার করে যদি ভোট বৈতরণীটা পার হওয়া যায়। এক। 2 নম্বর হচ্ছে বিজেপি কেন তারকা প্রার্থীদের, আপনারা দেখেছেন বিজেপি চারজন সাংসদকে এবার বিধায়ক পদে টিকিট দিয়েছেন। সেই চারটি জায়গাতেই আপনি হয়তো খোঁজ নিয়ে দেখতে পাবেন যে তাদের হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, লোকাল কোনো নেতাকে টিকিট দেওয়া সম্ভব নয়। সেই জন্য সাংসদদের সদ্য নির্বাচিত 2019-এ নির্বাচিত সাংসদদের তারা বিধায়ক পদে টিকিট দিয়ে দিলেন। তার উপরে তারাও তারকা প্রার্থীদের ব্যবহার করছেন। তাদের আরেকটি কারণ হচ্ছে, বিজেপি এমন একটি দল, মন্দির মসজিদ এই আফিম খাইয়ে বাংলার মানুষকে নিশ্চয়ই বা ভারতবর্ষের মানুষকে হয়তো নিশ্চয়ই তারা প্রভাবিত করার চেষ্টা করবেন, কিন্তু আরেকটাও কথা হচ্ছে, বিজেপির কোনো নেতৃত্বের কোনো মুখ নেই। যেসব কেন্দ্রে একদম নেতৃত্বহীন, সেসব কেন্দ্রে তারা চেষ্টা করছেন তারকা প্রার্থী এনে দাঁড় করিয়ে ভোটের বৈতরণীটা পার করতে। তার মানে দুটো কারণ দেখা গেল। এক, তৃণমূল হচ্ছে মানুষের উপরে বিশ্বাস হারিয়ে তারকাদের ওখানে প্রার্থী করছেন, আর বিজেপি নেতৃত্বহীনতায় ভুগে তারকা প্রার্থীদের এনে দাঁড় করাচ্ছেন। এই দুটো কারণে এই দুটি দল তারকা প্রার্থীদের উপরে এতটা নির্ভর করছেন। কিন্তু আমাদের বা বিরোধীদের বা সংযুক্ত মোর্চার সেরকম কোনো প্রয়োজন বোধ আমরা করছি না। আমরা মানুষের উপরে বিশ্বাস রাখি। আগামী দিনে মানুষ দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টিকে দিল্লির মসনদে বসিয়ে এবং 2011 সালে তৃণমূল কংগ্রেসকে বাংলার মসনদে বসিয়ে কি পরিস্থিতি হয়েছে দেশের এবং বাংলার। সেই জন্য আমাদের সংযুক্ত মোর্চা, কংগ্রেস, বাম, আইএসএফ মোর্চার সম্পূর্ণ বিশ্বাস আছে বাংলার মানুষের উপরে। আমাদের কোথাও কোনো তারকা প্রার্থী করার প্রয়োজন হয়নি। যারা গ্রাসরুটে কাজ করেন, যারা এতদিন নেতৃত্ব দিয়েছেন, তারাই দাঁড়াচ্ছেন এবং তারাই মানুষের আশীর্বাদ নিয়ে 2021 সালে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন সরকার বাংলার মানুষকে উপহার দেবেন। ধন্যবাদ। প্রান্তিক বাবু শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি একদম। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, তৃণমূল থেকে মাফ করবেন, তৃণমূল থেকে প্রান্তিক বাবু আমাদের সাথে জয়েন করেছেন। প্রান্তিক বাবু, আমি আপনার কাছে সরাসরি যদি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো যে যেভাবে তারকাদের ঝাঁক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিধানসভা ইলেকশনে যে টিকিট পাচ্ছে, সেটা কি মানুষকে শুধু প্রলোভন দেখানোর জন্য না মানুষকে আকর্ষণ করার জন্য? কোথাও না কোথাও যারা গ্রাসরুট লেভেল যারা কাজ করেছে, যারা মানুষের পাশে ছিল, তারা কিন্তু আজকে টিকিট পায়নি, এবং এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভও আমরা দেখেছি, এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় তারা দল ছেড়ে অন্য দলে জয়েনও করছে। তো বিষয়টা নিয়ে যদি আপনি একটু মন্তব্য রাখেন। আমি প্রথমেই যেটা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের যদি প্রার্থী তালিকাটা দেখা যায়, তাহলে আমি জানি না যে কজন তারকা প্রার্থী, আপনারা জানেন যে কত সংখ্যাটা হয়তো খুবই কম। আমরা কিন্তু আমাদের প্রার্থী তালিকায় প্রচুর ডাক্তারও রেখেছি। আমরা কিন্তু আমাদের প্রার্থী তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় উকিলও রেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সোশ্যাল ওয়ার্কারও রেখেছেন। তাহলে কতিপয় সংখ্যক যখন সেলিব্রিটিরা দাঁড়াচ্ছে, যারা বিনোদন জগতের বা চলচ্চিত্র জগতের, তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন সেটা আমি জানি না। আর দ্বিতীয় কথা, আমার সংযুক্ত মোর্চার বন্ধুবর তিনি বললেন যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য কিংবা যেখানে যেখানে অবস্থা খুব খারাপ সেখানে সেখানে সেলিব্রিটি প্রার্থী দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কিন্তু বিনোদন জগতের লোকেদের বা বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে আসতে দেখা গেছে, এবং এটার মধ্যে কোনো রকম ভুল আমি দেখি না। আসলে রাজনীতি একটা সমাজ, একটা অর্থনীতি, একটা সর্বোপরি মানুষ সবাইকে নিয়ে তৈরি হয়। সেখানে সমস্ত শ্রেণীর সমস্ত সেক্টরের মানুষ পার্টিসিপেট করতে পারে। আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাস আমরা জানি, নাফিসা আলী থেকে সুনীল দাস থেকে অমিতাভ বচ্চন থেকে জয়া বচ্চন থেকে বিভিন্ন সময় বিভিন্ন তারকারা এসছেন, রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। তাতে ভুলের কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। তারাও সমাজের একটি শ্রেণী, একটি গুরুত্বপূর্ণ শ্রেণী। আর সংযুক্ত মোর্চার তরফ থেকে উনি বলছেন যে ওনাদের কাউকে দাঁড় করানোর প্রয়োজন হয়নি কোনো তারকাদের। আমার অত্যন্ত মজা লাগলো এই কথাটা শুনে, কিন্তু তারা হয়তো কাউকে দাঁড় করাননি, কিন্তু তারকা ইমেজ বা বিনোদন জগৎকে কিভাবে কাজে লাগাচ্ছে যদি তাদের 7%টাকে একটু বৃদ্ধি করা যায়। আমরা দেখলাম ব্রিগেডে, মানে সিপিএম যে ইতিহাস, সিপিএম বা কংগ্রেসের যে ইতিহাস আমরা দেখি, সেই সংযুক্ত মোর্চার ব্রিগেড হচ্ছে, সেই ব্রিগেডে সঞ্চালনা করছেন একজন তারকা। কি চিহ্ন? সিপিএম এর ব্রিগেডে যাচ্ছেন একজন বিনোদন জগতের অভিনেত্রী, আমি তার নাম এই শো এর মাধ্যমে নিচ্ছি না, তিনি কি চিহ্ন দেখিয়ে তারকা সিপিএম কে প্রদর্শন করছেন, সেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল আমরা জানি। তিনিও একজন বিনোদন জগতের। আমরা জানি তারা বিনোদন জগৎটাকে কিভাবে সামনে আনছেন সেটা দেখা যাচ্ছে যখন টুম্পার গানকে ব্রিগেডে, সিপিএম মতো একটি দল যারা আদর্শের কথা বলে, যাদের রাজনৈতিক ইতিহাসটাকে এত বছরের, তারা টুম্পার মিমিক্রি করে টুম্পার গান নিয়ে আপনারা এত প্রবলেম কেন? আপনারা প্রবলেমটা কোথায়? তারা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা রেখেছে, আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে তো তাদের কোনো প্রবলেম নেই, আপনাদের প্রবলেম কেন? আপনারা গায়ে তো ঝাড় লাগছে কেন? না, আমরা তো তারকা নিয়ে প্রশ্ন তুলছি না। আমরা তো তারকারা কেন আসছেন, তারকা বা বিনোদন জগতের লোকেরা কেন রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছেন তাই নিয়ে আমাদের একদম মাথা ব্যথা নেই। সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, ডাক্তার হোক, উকিল হোক, সমাজসেবী হোক, শিক্ষক হোক, বিনোদন জগতের হোক, সবাই আসতে পারে। প্রশ্নটা উনি তুললেন যে বিনোদন জগৎকে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে ভারতের রাজনৈতিক ইতিহাসে যেসব তারকারা দাঁড়িয়েছেন তারা কি সবাই গোষ্ঠীদ্বন্দ্বের ওই জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে দাঁড়িয়েছেন? মানে প্রশ্নটা ওখানে নয় তান্ত্রিক বাবু, প্রশ্নটা হচ্ছে তারকাদের প্রাধান্য বেশি, কারণ যে লিস্ট আপনারা প্রকাশ করেছেন তার মধ্যে বেশিরভাগ জায়গায় তারকাদের প্রাধান্য বেশি। দীপঙ্কর বলুন কজন তারকা আছে? আমি আমার তৃণমূলের ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট প্রশ্ন। উনি যদি একা বলতে চান তো বলতে পারেন। সুমন বাবু আপনি বলুন, আমাদের সাথে বিজেপির আবিষ্কার বাবু জয়েন করে আছেন, ওনার কাছে একটু যাবো, তো আপনি বলুন সুমন বাবু। আমি আমার তৃণমূলের সহ প্যানেলিস্টের কাছে খুব মাথা উইথ আ হাম্বল টোন একটা প্রশ্ন করতে চাই। উনি ব্রিগেডের সবার সঞ্চালনা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, সেখানে নাকি একজন সেলিব্রিটি
মঞ্চটা সঞ্চালনা করছিলেন। উনি যে সেলিব্রিটির কথা বলতে চাইছেন, বাংলার মানুষ খুব ভালো করে জানে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ড, তার যুব আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। এবার প্রফেশনালি উনি অভিনয় করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বামপন্থার সঙ্গে তার যোগাযোগ আমরা মনে হয় সারা বাংলা জানে। নতুন করে হঠাৎ উনি টলিউড থেকে এসে মঞ্চ সঞ্চালনা করছিলেন না, বা উনি এমনও নয় যে সংযুক্ত মোর্চার এবার বিধানসভায় উনি কোনো প্রার্থী হয়েছেন। ওনার বামপন্থার সঙ্গে যোগাযোগ, বামপন্থী আন্দোলনের সঙ্গে যোগাযোগ আমার তৃণমূলের ভাইও বোধহয় খানিকটা বেশ ভালো মতোই জানেন। সেই জন্য ওনার সঙ্গে অন্য তারকারা যারা এবার নির্বাচনে প্রার্থী হয়েছে, মনে হয় তুলনাটা না করলেই সমীচীন হবে। আমি আপনাকে বলি, সেই সূত্রে আমিও আপনাকে অবগত করে রাখি বা অনুগত করে রাখি, আমাদের যে তারকারা প্রাধান্য পেয়েছেন তাদের মধ্যে থেকে বিগত 10 বছরে রাজ চক্রবর্তীকে কিন্তু তৃণমূলীয় ঘরানা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু কাজের অংশীদার হতে দেখা গেছে, জুন মালিয়াকেও দেখা গেছে। আপনার কথা মতো যদি সেই তারকা আপনার বামপন্থী ঘরানার সাথে যুক্ত এত বছর ধরে আছেন, তেমনি বাংলার মানুষ এটাও অবগত যে, আমি নাম করে বলছি যেহেতু আমাদের দলের চক্রবর্তী থেকে জুন মালিয়া থেকে প্রত্যেককে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞের অংশীদার হতে বারংবার দেখা গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বহু অনুষ্ঠান, বহু ব্রিগেড তাদেরও দেখা গেছে। তাহলে সেই সূত্র ধরে, আর আমার আরেকটি প্রশ্ন, যে আমার সঞ্চালক বন্ধু বলছেন যে এত সংখ্যায় তারকা, আমার প্রশ্নটা হচ্ছে 291টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, 3টে আসন ছেড়ে রেখেছেন। সেই 291টি আসনের মধ্যে আমার যতদূর মনে হচ্ছে 12টা বা 13টা আসনে তারকাদের দেয়া হয়েছে। এখানে কোনো ভুল আছে বা এখানে কোনো প্রশ্ন তোলার জায়গা আছে বলে আমার মনে হয় না। তারাও সমাজের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী, তো সেই জায়গা থেকে তাদেরও একটা পার্সেন্টাইল। এই প্রশ্ন আবারও ফিরে প্রান্তিক বাবুর কাছে। অভিষেক, মাফ করবেন, আবিষ্কার বাবু আমাদের সাথে জয়েন করে বিজেপি থেকে, শুনতে পাচ্ছেন আবিষ্কার বাবু? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার আবিষ্কার বাবু, 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত। প্রথমেই আমি যে প্রশ্ন নিয়ে আজকে যে আলোচনা আমরা রেখেছি, যে বিভিন্ন তারকাদের আমরা দেখছি মুখ দেখা যাচ্ছে এই বিধানসভাতে, তো এই তারকাদের মুখগুলো আগামী দিনে কি আপনারা এই তারকাদের দেখিয়ে ভোট ব্যাংক একটা আকর্ষণ করার একটা একটা চেষ্টা? কারণ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের মতো কিন্তু বিজেপিও কিন্তু একইভাবে সেইভাবে তারকাদের কিন্তু আজকে মানুষের সামনে আনার চেষ্টা করছেন। তো বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে সরকার বানাতে পারেন বা রাজনেতা নিজের প্রতিনিধি বেছে নিতে পারেন, তারা ভোটেও দাঁড়াতে পারেন। আমি এতে কোনো অপরাধ দেখি না। বহু তারকা এর আগেও রাজনেতা হওয়ার চেষ্টা করেছেন এবং অনেকে হয়েওছেন। আমার পার্টিতেই তার খুব সফল উদাহরণও রয়েছে, তাতে আমি কোনো অপরাধ দেখছি না। কিন্তু তৃণমূলের ভাই খুব ভালোভাবে বলছিলেন সুমনদাকে, কিন্তু আমার ওনাকে জানার খুব ইচ্ছে যে মুশকিলটা কি, রাজনীতিটা তো খুব কনজিউমিং একটা টাস্ক। আমি সুমনদাকে দীর্ঘদিন ধরে দেখছি একই কাজ করতে, সুমনদাকে আমি চিনি অনেক দিন ধরে, কিন্তু মুশকিল হচ্ছে যেটা, দেখুন এই কনজিউমিং টাস্কটা 24 ঘন্টা দাবি করে। রাজনীতিটা পার্ট টাইম জব নয়। ওনাদের ক্ষেত্রে যেটা বারবার আমরা দেখেছি বিপদের কারণ, সে মুনমুন দেবী থেকে শুরু করে নুসরাত দেবী বা মিমি দেবীর একই অবস্থা, মানে ওনাদের সিনেমাটাও ওনারা ছাড়তে পারেন না, আবার সংসদে গিয়ে এক লাইন বলতেও পারেন না। তো এই মুশকিলটা হলে বিপদ। আদারওয়াইজ যদি সাধারণ মানুষের জন্য 24 ঘন্টা কাজ করা যায় বা সেই কমিটমেন্ট থাকে, তাতে তো কোনো অপরাধ নেই। বলুন আবিষ্কার বাবু, বলুন, লাইভ চলছে, বলুন। আমি তো বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন আবিষ্কার বাবু, বলুন। আমরা শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি তো বললামই যে দেখুন, যদি মানুষের জন্য কমিটমেন্ট নিয়ে কেউ কাজ করতে এগিয়ে আসেন এবং তাকে যদি জনপ্রতিনিধি হিসাবে মানুষ বেছে নেয়, তিনি যদি কাজটা সাধারণ মানুষের জন্য করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক না? কিন্তু আপত্তি তো এই জায়গায় আমাদের রয়েছে, যেখানে যে মানুষ যারা গ্রাসরুট লেভেলে রাজনীতিটা করলো, যারা গ্রাসরুট লেভেলে থেকে মানুষের সেবা করলো, যারা রাজনীতিটা বোঝে, যারা মানুষের কাজ কিভাবে করতে হয়, তারা যারা এই কাজটা বোঝে, তাদেরকে আজকে সামনে আনা হলো না। আজকে সামনে কাদের আনা হচ্ছে? যারা একটা সিনেমার রূপলী পর্দায় যারা মানুষকে এন্টারটেইনমেন্ট করতো, মানুষের কাছে তারা পপুলার হতে পারে, কিন্তু মানুষের কাছে দাঁড়িয়ে তারা কাজের মধ্যে অভিজ্ঞতা তাদের কাছে নেই। প্রশ্ন এখানেও আমাদের রয়েছে
যে আজকে নবজাত যারা 2019-এ লোকসভায় নির্বাচিত হলো, সেই বাবুল সুপ্রিয় থেকে শুরু করে লকেট চ্যাটার্জি, তাদেরকে আজকে বিধানসভা ইলেকশনে দাঁড় করাতে হচ্ছে। তাহলে কি আপনার কাছে মুখ নেই? আমাদের ধরে নিতে হবে যে কোথাও কোথাও বিজেপির কাছে মুখ নেই। বিজেপি আজকে মুখ নেই তর্ক, দাঁড়াবাই প্রশ্ন করেছেন, উত্তরটা শুনে নিন। মুখ নেই তর্ক সারা ভারতবর্ষে যেখানে যে রাজ্যে মানে নির্বাচন হয় সেখানে আপনারা একই প্রশ্ন করেন, সবাই করেন, সে যে ভাষাভাষীরই চ্যানেল হোক না কেন। মুখ নিয়ে প্রশ্ন নেই কেন, মুখ কে হবেন, ভোটে কে মানে মুখ্যমন্ত্রী হবেন, কি হবে না হবে, কে সর্বদলীয় নেতা হবে, সবকিছু ডিসাইড হবে 2রা মের পরে। রইল এখানে প্রার্থী আছে কি নেই। যারা আমাদের সেনানায়ক হিসেবে এত 2019-এ লড়েছেন, তাদেরকে যদি আবার আমাদের নেতৃত্ব দিতে 2-4 জনকে নামানো হয় নিচে, ক্ষতি কি আছে? আসবে সৌম্যদীপ বাবু, আপনার কাছে ফিরবো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবিষ্কার বাবু, যারা 2019-এ মানুষের ভোটে লোকসভাতে জয়লাভ করে তারা এমপি হলেন, আজকে তাদেরকে আবার অন্যান্য কেন্দ্রে বিধানসভায় নামাতে হচ্ছে। তার মানে বিষয়টা এমন জায়গায় যাচ্ছে যে আগামী দিনে এটাই তো সাধারণ মানুষের কাছে আমাদের কাছে প্রশ্ন থাকছে যে আর কি আপনাদের কাছে বিজেপির কাছে মুখ নেই? বা যারা আদি বিজেপি, যারা বিজেপির জন্য এতদিন লড়ে গেল, তাদেরকে তো আজকে জায়গা দেওয়া হলো না। কি বলবেন সৌম্যদীপ বাবুর কাছে এই বিষয়টা নিয়ে? ভয় পাচ্ছেন, বিজেপি কি ভয় পাচ্ছে? আপনার কি মনে হয়? আপনি একজন আইনজীবী এবং তার সাথে বিজেপি এখানে ভয় পাচ্ছে, একটা আতঙ্ক, স্পিয়ারনেস কাজ করছে। যে স্পিয়ারনেসটার জন্য আজকে ওই অনেক সিটে দেখেছেন যারা এমপিকে নিয়ে এসে এমএলএ সিটে দাঁড় করানো হয়। এটা কখনো সম্ভব? কনস্টিটিউশনে আমরা হাসবো অ্যাডভোকেট হিসেবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে আমি হাসি লাগছে আমার আজকে যে একজন এমপি থেকে এমএলএ এসে একটা জায়গা থেকে এসে দাঁড়াচ্ছে। কেন? ও আরও তো অনেক মুখ ছিল, তো তাহলে এখানে স্পিয়ার কাজ করছে একটা বিজেপির। কি বলেন আপনি একজন আইনজীবী হিসাবে এটাকে কিভাবে দেখছেন? এটা কি এটা কি করা সম্ভব যে একজন লোকসভায় জাস্ট নির্বাচিত হয়েছেন? এটা বিজেপির কাছে সাডারিং রিয়াকশন একটা, যার জন্য তৃণমূল ভালো প্রার্থী দেওয়া হয়েছে বা বেশ কিছু ফিল্ম আর্টিস্ট দেওয়া হয়েছে, যে ফিল্ম আর্টিস্টগুলো যদি জিতে যায় আমাদের ভালো মুখ পাওয়া যাচ্ছে না। ফিল্ম আর্টিস্ট দেওয়ার পরেও আমাদের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা যারা ছিল এমপি তাদেরকেও টেনে নিয়ে এসে আমরা বসিয়ে দিই এমএলএ সিটগুলোতে করে, যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারি। এইভাবে কিন্তু দিস ইজ নট ফেয়ার ইলেকশন ইন 2021 এমএলএ ইলেকশন। এটা ফেয়ার ইলেকশন মনে হয় আপনার? আপনি তো বিজেপির অনেক বরিষ্ঠ নেতা, আপনি আমার কাছে রাখুন। হ্যাঁ বলুন আবিষ্কার বাবু, বলুন। আমি তো বললাম যে আমার পার্টি, আপনি তো বিজেপির বরিষ্ঠ নেতা, আপনি বলুন। ওনার যেটা অভিমত সেটা শুনলাম, ওনাকে সাধুবাদ। এখনো পর্যন্ত পুরো লিস্ট আসেনি বিজেপির, কোথায় কোথায় কে দাঁড়াবে তার পুরো লিস্ট নেই। যেটা কোনো রকম সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকের কাছে লিস্ট আছে, বিজেপির এখনো সেরকম লিস্ট তৈরি হয়নি। কালকেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন আসবো আমরা এই নিয়ে আমরা আসবো। আর কদিন বাদে ভোট, তার আগে এগুলো আপনি বলছেন এটা মানে একটা শিষ্টাচার তৈরি হয়েছে, গণতন্ত্র। যা আমাদের গান্ধীজি বলেছিলেন একটা সোভারেন পাওয়ার নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে হয়, নাহলে এভরি ম্যান ইজ এনিমি টু এভরি ম্যান। তাই এভরি ম্যান ইজ এনিমি টু এভরি ম্যান কখন তৈরি হয়? করতে গেলে আমরা জাত পাত সবকিছু নিয়ে মানে আমি শিডিউল কাস্ট নেবো না, শিডিউল ট্রাইব নেবো না, আমি ওখান থেকে জেনারেল কাস্ট নেবো, সেরকম সিনেমাটিস আসতেই পারে। কিন্তু এরা আসতে পারে কি যে জাতপাত নিয়ে সবসময় অশান্তি করে, কাকে দেবো না বলে লিস্টই তৈরি হয় না। ওরাই নিজেরাই ভোট গণনার দিন ঠিক হয়ে গেছে অলরেডি। এখন কত তারিখে ভোট সেটা সবাই জানে, একটা বাচ্চা ছেলে পর্যন্ত বাড়িতে, আপনার বাড়িতেও ছেলেরা হয়তো টিভিতে খুলে দেখছে। সেই জায়গা থেকে দেখলে দেখা যাবে বিজেপি কি এখনো পাচ্ছে না প্রার্থী? তাদের নিজেদের এত স্পিয়ার্ড কেন? তারা জায়গা থেকে ব্লক থেকে লোক তুলে বসাচ্ছে না কেন? তাই যখন এত মোড অফ টকিং যে আমরাই আসবো, নতুন সরকার পরিবর্তন করব, সেই পরিবর্তন সরকারের তারা আসতে পারছে না কেন? নতুন মুখ নিয়ে পুরনো মুখগুলোকেই টেনে বসাচ্ছে। ধন্যবাদ সৌম্যদীপ বাবু। এবার আমি একটু এই প্রসঙ্গে সুমন বাবুর কাছে যাব এবং বিষয়টা নিয়ে জানতে চাইবো যে সুমন বাবু, যে আজকে যারা বরিষ্ঠ নেতা তারা কিন্তু আজকে জায়গা পাচ্ছে না, এবং যারা সদ্যজাত যারা পার্টিতে জয়েন করছে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। আপনাদেরও কি এই একই ট্র্যাজেডি আগাম মানে আপনারা চিন্তা ভাবনা করছেন? না, আপনি কংগ্রেস, বাম এবং আইএসএফ এর যে সংযুক্ত মোর্চা আছে তার প্রার্থী তালিকা দেখবেন। আমি আমার দলের কথাটা আরো বিশদভাবে বলতে পারি। আমাদের সব বরিষ্ঠ নেতা যারা আছেন, যারা দলটাকে নেতৃত্ব দেন,
তারা প্রত্যেকেই মোটামুটি মোরাললেস ভোটের ময়দানে রয়েছেন। সেই জন্য আমাদের তো আর নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের ব্যাক বেঞ্চে বসিয়ে দেওয়া এইসব কোনো তত্ত্ব আমাদের ক্ষেত্রে খাটে না। এটা খানিকটা না কেন, এটা বৃহৎ অংশে খাটে বিজেপির ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে বিজেপি যারা এতদিন করেছেন তারা এখন তো পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙে বিজেপি তৈরি হচ্ছে। বিজেপি নিজেদের বিরাট বিরাট তত্ত্বের কথা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস তাদের তত্ত্বের কথা বলেন, খুব ভালো কথা। কিন্তু এখন আপনি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখাতে দেখুন, মোটামুটি নেতৃত্ব দিচ্ছেন যারা তৃণমূল ভেঙে চলে এসছে। তা ওনাদের ক্ষেত্রে এইসব সমস্যাগুলোর সম্মুখীন ভারতীয় জনতা পার্টি। ওনাদের এতদিন যারা বিজেপি করেছেন তারা সব সাইডলাইন হয়ে গেছেন, ব্যাক বেঞ্চে চলে গেছেন, এবং তৃণমূল থেকে যারা যাচ্ছেন তারাই মোটামুটি লাইমলাইটে রয়েছেন। এটা বাংলার মানুষও দেখছেন, বাংলার সংবাদ মাধ্যমও দেখছেন। আবার এটাও অনেক ঘটনা, এটা আমরা আগেও এটা দেখেছি যে অনেক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেসব লোকেরা তৃণমূল কংগ্রেস করেছিলেন প্রথম দিকে, পরে যখন ওনারা কংগ্রেস ভাঙাতে শুরু করলেন সেই সব নেতা নেত্রীরা অনেকে এসে পুরনো তৃণমূলীদের সাইডলাইন করে দিয়েছিল। তা এই এক্সপিরিয়েন্সটা তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, ভারতীয় জনতা পার্টিরও রয়েছে। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে এই কথা আপনি বলতে পারবেন না। আপনি যদি ভালো করে স্টাডি করেন আমাদের প্রার্থী তালিকা যেগুলো ফেজ বাই ফেজ বেরোচ্ছে, দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছেন, কংগ্রেস দলকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরই প্রার্থী করছে দলের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, এবং দলের হাইকমান্ড তাদেরই প্রার্থী করছেন যারা ন্যায্যভাবে দলটা করার জন্য স্বীকৃত, এবং তারাই ন্যায্য দাবিদার এবং তারাই সর্বক্ষেত্রে মনোনয়ন পাচ্ছেন। আমরা কারুর দল ভাঙিয়ে কোনোদিন আনিনি। বিজেপি তৃণমূলকে ভাঙাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়েছিল। এই ইতিহাস ওনাদের এই দুটো দলের সঙ্গে রয়েছে। সেই জন্য নতুন যারা যায় সেই দল যারা করে পুরনোদের সাইডলাইন করে দেয়। এটা তৃণমূল কংগ্রেসও দেখেছে, ভারতের জনতা পার্টিও দেখছে। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি, আর কোনোদিন ঘটবেও না। আসবো সৌম্যদীপ বাবু আমি আপনার কাছে। তার সাথে সাথে আমাদের প্রান্তিক রয়েছে, আমাদের সাথে তৃণমূলের, আমি প্রান্তিক কাছে জানতে চাইবো যে প্রান্তিক বাবু, আজকে দেখা গেল যেভাবে দল আজকে প্রার্থী তালিকা ঘোষণা করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের মধ্যে অনেক বিরোধ আমি দেখতে পেলাম। কারণ যারা আজকে প্রার্থী হবার অনেক স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু আজকে প্রার্থী হলেন না, তারা কিন্তু একসাথে গিয়ে বিজেপিতে জয়েন করলেন, এবং বিজেপিতে জয়েন করার পর তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যারা হাত ধরে এতদিন ধরে চলতেন, ঠিক প্রার্থী না হওয়ার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। তো এই যে ঘটনা, এটাতে কি মনে হচ্ছে যে আগামী দিনে মানুষের মধ্যে এটা কতটা এফেক্ট করতে পারে, মানুষ এটা কতটা বেশি ভোট ব্যাংকে এর এফেক্ট পড়বে? দেখুন, ভোট ব্যাংকে একদমই এটার এফেক্ট পড়বে না। কারণ হচ্ছে আমাদের যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের ঘোষিত হয়েছে, বা যে প্রার্থীরা 2021-এর নির্বাচনে লড়বেন, তারা প্রত্যেকেই যথাযথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তাই করেছেন। আর যারা চলে যাচ্ছে প্রার্থী না হতে পেরে, তার মানে বুঝতে হবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী করলেন। এটা বোঝার বিষয় আছে। কারণ তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা জানি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন। আমরা জানি শুভেন্দুবাবুও কি বলেছেন। শুভেন্দুবাবু যখন দল ছাড়েন তখন তিনি বলেন 2014 সাল থেকে তিনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে স্ট্রং পর্যবেক্ষণ বা স্ট্রং অ্যানালিসিস করছেন, তাতে ঠিক করে নির্ধারণ করা যাচ্ছে যে কারা তৃণমূল কংগ্রেস আর কারা বিজেপির সাথে যোগাযোগ রেখে চলছেন। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূলীয় স্তরের দল, কর্মী স্থানীয় দল, এখানে কর্মীরাই ইম্পর্টেন্ট, মা মাটি মানুষই গুরুত্বপূর্ণ। তাই কোন নেতা আমাদের দল ছেড়ে কোথায় গেল সেটা আমাদের ক্ষেত্রে শিরোধার্য নয়। কারণ আমাদের দলের ক্ষেত্রে ভোটটা করবে বুথ কর্মীরা, আমাদের দলে ভোট করে মানুষ, আমাদের দলে ভোট করে গলির
পাড়ার মানুষগুলো তারা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে কে কোথায় গেল, কে কোথায় চলে গেল, সেটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কারণ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন, আর যারা গেছেন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গেছেন। আর আমার কো প্যানেলিস্ট কংগ্রেসের তিনি বারবার বলছেন যে ইয়ের কথাটা, এই সেলিব্রিটির কথাটা, যে তাদের কোনোদিন দরকার পড়েনি, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসই এই কালচারটার জনক, যেখানে সেলিব্রিটি বা বিনোদন জগতের তারকারা রাজনীতিতে আসছেন। তার অন্যতম নিদর্শন সুনীল দত্ত। আর তিনি আবারও একটি কথা, আর বিজেপির যে আবিষ্কার বাবু আছেন, তিনি বারবারই বলছেন যে তৃণমূলের এমন বিনোদন প্রার্থীরা আছে বিনোদন জগতে যারা কথা বলতে পারেন না। আমার খুব দুর্ভাগ্য বলতে যে তাদের দলে যারা যোগদান করছেন এবং যে জায়গা থেকে প্রার্থী হচ্ছেন, যে কারণে তাদের দলের একজন বরিষ্ঠ নেতা, আমরা জানি দুদিন আগে তিনি দল ছেড়ে দিয়েছেন, তার এরিয়া থেকে এমন একজন প্রার্থী, তারকা প্রার্থী জায়গা পাচ্ছেন যিনি রাজনীতি রটাও কোনোদিন দেখেছেন বলে মনে হয় না, এবং করোনা থেকে আমফান কোনো পরিস্থিতিতে তাদের দেখা গেছে বলে আমার মনে হয় না। যেসব তারকা আপনার ইলেকটেড এমপি ছিল না মশাই, না আপনার ইলেকটেড এমপি কোথায় ছিল বসিরহাটে? আমার পার্টি কে খালি করেছে আপনাকে দেখতে হবে না। আপনি বলুন আপনার ইলেকটেড এমপি বসিরহাটে তিনি করোনা এবং আমফানের সময় কোথায় ছিলেন? তিনি তো তখন টিকটকে ভিডিও বানাচ্ছিলেন। আমার এমপি প্রান্তিক বাবু তখন তো তিনি টিকটকে ভিডিও বানাচ্ছিলেন। কোথায় ছিলেন? কোথায় ছিলেন ভাই? তখন তো তিনি টিকটকে ভিডিও বানাচ্ছিলেন। যাদবপুরের এমপি কোথায় ছিলেন যখন জল বন্ধ ছিল? আপনি প্রাইম, তার প্রফেশনাল লাইফ, তার দুখানা প্রফেশনাল লাইফ, এটাই তো বোঝানোর চেষ্টা করছিলাম বন্ধু, এটাই বোঝানোর। প্রতিনিধি। শুনুন, রাজনীতিটা প্রফেশন নয়, রাজনীতিটা প্রফেশন নয়, এটা আপনার পার্টির ন্যারেটিভ। বানাতেই পারেন, কিন্তু তাকে মানুষের মাঝখানে দেখা গেছে আমফানের সময়, করোনার সময় তিনি খাওয়ার সমস্ত কিছু বিতরণ করেছেন। আপনার লোকের আমার বসিরহাটে জীবন চুরি করেছে আমার গাড়ি থেকে। কোথায় আছেন? তৃণমূল থেকে মানুষের কাছে জিজ্ঞেস করুন, তাকে দেখা আমাদের কোথায় যায়নি দেখা মশাই, আমরা ছিলাম ওখানে জঙ্গলের মধ্যে পড়ে। তিনি করেছেন, পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে কোথায় কোথায় কখন কখন পালন করেছেন, রাজনীতি হিসেবে বসিরহাটের সমস্যা নিয়ে কটা বিল এসছে, কটা বিল, কটা বিল, কটা বিল। আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন। আরে তো কোনোদিন দেখা যায়নি, তারা হঠাৎ করে এলো। দাদা চেঁচানোর ট্রেনিং পান, কথা বলুন না, চেঁচাচ্ছেন কেন? একাধিক ক্লিপিং, এটা মিডিয়া চেঁচাচ্ছেন কেন? ম্যাডাম কাজ করেছেন কিনা, মিমি চক্রবর্তী কাজ করেছেন কিনা, কিছু করেননি। পায়েল সরকার ছিলেন, জবাব দিন, এই তো সেদিনকে এলেন আমার পার্টিতে, অভিনয় করছিলেন, সেদিনকে এসছেন। বিভিন্ন দল বদলেছেন, আপনাদের দলের রুদ্রনীল কোথায় ছিলেন? আমাদের দলের আপনার দুঃখ কেন? দেখা গেছে তারা করোনা আমফানের। আপনার দুঃখ কেন দাদা? সাংসদরা, আপনার দুঃখ কেন দাদা? রুদ্রনীল আমার দলে এসছে, আপনার এত দুঃখ হচ্ছে কেন? আমরা খুব খুশি, আমরা খুব খুশি। আপনি আমাকে এটা জবাব দিন, আপনার এমপিরা কি করছিলেন? যাদবপুরের এমপি মিমি দেবী যখন আমফানের সময় চেঁচাচ্ছেন কেন আপনি? আপনি শুনুন আমার কথাটা, আপনি জবাব দিন না, যে যখন 10 দিন ধরে না 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 আপনি এত জোর চেঁচাচ্ছেন না, হেডফোন নষ্ট হয়ে যাবে। আপনার দলের লোকেরা, আপনার দলের কর্মীরাই হেস্টিংসে যে শুনুন আক্রমণ করছে, কলকাতা আমার দলের কর্মী নিয়ে আপনাকে ভাবতে হবে না, না না আপনি চেঁচাচ্ছেন তো। সুস্থ মানুষ চেঁচায় নাকি? সুস্থ মানুষ চেঁচায়? আমরা একটু আলোচনা চেঁচায় না দাদা, আমরা একটু আলোচনা ফিরবো, আমরা একটু আলোচনায় ফিরবো। আজকে নাড্ডা রাজ্যে এলেন এবং তিনি ঘোষণা, সবচেয়ে বড় ঘোষণা করলেন, ক্ষমতা এলে অনগ্রসর হিন্দুদের অধিকার দেওয়া হবে, অনগ্রসর হিন্দুদের অধিকার দেওয়া হবে, তিনি এসে ঘোষণা করলেন। তাছাড়া আজ থেকে 13 বছর আগে বদলা হাউসের জন্য যেভাবে নাড্ডাজি চেয়েছেন যে মানুষের জন্য যেভাবে কাজ হওয়া উচিত, সেভাবে কিন্তু কাজ হয়নি। মোদিজির সমস্ত প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম দিয়ে সেই প্রকল্পগুলোকে ঘোষণা করার চেষ্টা করেছেন এবং তিনি সবচেয়ে বড় ঘোষণা করলেন যে ক্ষমতা এলে অনগ্রসর হিন্দুদের সংরক্ষণ করা হবে। আসুন কি বললেন আজকে রাজ্যে এসে জেপি নাড্ডা, আমাদের দর্শকদের একটু শোনাবো, শুনুন। 4 करोड़ 67 लाख लोगों को आयुष्मान भारत में
5 लाख रुपए का सालाना स्वास्थ्य के लिए उनको हम कवर देना चाहते थे, 5 लाख का। लेकिन ममता दीदी ने ये आयुष्मान भारत यहां लगने नहीं दिया और बंगाल के 4,67,00,000 लोगों को इस सेवा से, मोदी जी की सेवा से वंचित रखा है। इसको हमको समझना चाहिए। तीसरे साल का 2,000 रुपए, 14,000 रुपए का किस्त दे दिया गया। लेकिन ममता जी, बंगाल में किसान के सम्मान की आपने चिंता नहीं की। आपने किसान सम्मान निधि यहां लागू नहीं की। ममता जी, आपने के खेला शेष हो गए। लेकिन हमारे यहां ममता जी की आदत है, जो अच्छा करो उसको अपने नाम चढ़ा लो। अगर प्रधानमंत्री जी स्वच्छ भारत लाते हैं तो मोदी जी के पैसे को यहां पर निर्मल बांग्ला बोल करके उसको करने का प्रयास करती है। ममता जी, ये चीटिंग नहीं चलेगा, चीटिंग नहीं चलेगा, कॉपिंग नहीं चलेगा, ओरिजिनल होना पड़ेगा। और ओरिजिनल है तो भारतीय जनता पार्टी है। इस बात को हमको समझना चाहिए। শোনালাম নাড্ডাজি রাজ্যে এসে তিনি কি বললেন। আসুন সরাসরি এই প্রসঙ্গে যদি আমি, আমাদের সাথে আবিষ্কার বাবু রয়েছেন। আবিষ্কার বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আবিষ্কার বাবু, সরাসরি আপনার কাছে জানতে চাইবো যে আজকে বিরোধীরা বারবার বলছে যে আপনাদের সবাই মানুষ যাচ্ছে না, মানুষ পৌঁছচ্ছে না, মানুষের কোথাও না কোথাও মানুষের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে। কালকে অমিত শাহজি কিন্তু সভা ক্যান্সেল করলেন এবং সেখানে তিনি পৌঁছলেন না, তার হেলিকপ্টারের প্রবলেমে বলে তিনি সেটা জানালেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন সভায় আপনাদের জনস্রোত কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। কি মনে হচ্ছে যে ইলেকশনের আগে এটা একটা বড় ধাক্কা? ব্রিগেড দেখার পরেও সেটা বলছেন, ব্রিগেডে লোক হয়নি বলছেন। আপনি কি শিওর যে ব্রিগেডে পশ্চিমবাংলাবাসীর লোক ছিলেন? এই প্রসঙ্গে যদি প্রান্তিক বাবুকে আমি জানতে চাইবো, প্রান্তিক বাবু কি বলবেন? প্রান্তিক বাবু, না প্রান্তিক বাবু কোথা থেকে লোক নিয়ে এসেছিলেন? প্রান্তিক বাবু, আপনি উত্তর দিতে চাইবেন? আপনি কোথা থেকে লোক নিয়ে এসেছেন? মানে কোন জায়গাটাতে, কোন জায়গাটাতে আপনি জায়গাটা স্পেসিফাই করুন। বিভিন্ন সভাগুলোতে আপনারা লোক কোথা থেকে নিয়ে আসছেন? বিভিন্ন সভাগুলোতে স্থানীয় লোকেরা, মামাটি মানুষের স্থানীয় লোকেরা যেখানে দিদি সভা করছেন সেই জায়গার স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে। আমাদের বহিরাগতকে আনতে হয় না, ইউপি বিহারের বাসকে আনতে হয় না। আমরা দেখেছি যে বীরভূমে যখন সভা হয়, ইউপি বিহারের বাসে দুটো ছবি লাগান, ইউপি বিহারের সভার দুটো বাস এসে ছবি দিতে হবে। কোথায় পশ্চিমবঙ্গের বাইরের গাড়ি এসেছিল দাদা ব্রিগেডে? প্রচুর, আমি নিজে চোখে সমস্ত ছবি আছে, পশ্চিমবঙ্গের বাইরের গাড়ি এসেছিল। আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন রোববার দিন? না না, প্রশ্নটা দাদা একে অপরের উপর কালা ছোড়াছুড়ি না করে আমরা সঠিক তথ্যে যদি আসি আমার মনে হয় ভালো হবে। না, সঠিক তথ্য সঞ্চালক মহাশয়, আপনাকে আমি একটা তথ্য দিতে চাই। আজকে আমরা দেখেছিলাম যে সংযুক্ত মোর্চারও একটি ব্রিগেড হয়েছিল, সেখানে কিন্তু মানুষের ঢল আমরা দেখেছিলাম, সাধারণ মানুষ। একদম আমি বলছি এক্ষেত্রে সংযুক্ত মোর্চার যে ব্রিগেড হয় সেখানে ঢল ছিল। আমরা যদি একটু রিকালেক্ট করি, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, 2011 সালে সিপিএম পশ্চিমবঙ্গ বড় ব্রিগেডটা করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। 2016-তে ওনারা একটা বৃহত্তর ব্রিগেড করেন, তার পরিণতি কি হয়েছে আমরা জানি। তো 2021-এ দোরগোড়ায় দাঁড়িয়ে সংযুক্ত মোর্চা যে ব্রিগেডটা করলো, যে কমিটি অফ এরার্সে ভরা ব্রিগেড, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো এত বড় একজন রাজনীতিবিদ, তাকে বলতে দেওয়া হয় না, মাঝখান থেকে থামিয়ে দেওয়া হয়। সেই শেক্সপিয়ারের ভাষায় কমিটি অফ এরার্সের ব্রিগেড মানুষের মনে কোনো প্রভাবে না। আর আমি একটি কথা বলতে চাই যে আজকে জেপি নাড্ডা মহাশয়, আমাদের সম্মানীয় জেপি নাড্ডা মহাশয় চিটিং কথাটা বললেন। টু কোট মমতা জি, চিটিং নেই চলেগা। আমি ওনাকে একটাই প্রশ্ন করতে চাই, মানুষকে আর কতভাবে ভুল বোঝাবেন? আয়ুষ্মান ভারত 2000 ডায়লগ গুলোই তো বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন। না না, বাংলা, আরে বাংলা ডায়লগ গুলো, মামাটি মানুষ বাংলাদেশ, খেলা হবে বাংলাদেশ, আর শুনতে চাবি তো চেঁচাচ্ছেন কেন?
স্বাস্থ্যসাথী সালে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে তিনি কপি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপি করার দরকার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে তাকে নরেন্দ্র মোদী কথা বলি আমি রবীন্দ্রনাথ সে যে বাংলা কন্টেস্ট করতে আসতে হয় না। আসছে সুমনবাবু, আর প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলার আগে সাবধান। বলছি আপনি বিজেপির এবং তৃণমূলের আমার যে সম্মানীয় দুজন সহ প্যানেলিস্ট আছে এনাদের দুজনকে বুঝিয়ে বলুন এটা টিভির চ্যাট শো হচ্ছে, স্ট্রিট কর্নার মিটিং হচ্ছে না। এই যে বিজেপি আর তৃণমূল সারাক্ষণ টিভিতে এবং বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে খেউড় করে যাচ্ছে নিজেদের মধ্যে, এটাও কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমি বিজেপির সহ প্যানেলিস্টকে আরেকটা কথা বলি, ওনাদের বোধহয় এখনো সন্দেহ আছে যে ওনাদের ব্রিগেডের সভায় লোক হয়েছিল কিন্তু বিরোধীরা বলছে লোক হয়নি। আমার খুব আশ্চর্য লাগছে, আমি যেহেতু আমাকে খবর রাখতে হয় আমি সেই সময় ব্রিগেডের সভাটা দেখছিলাম টিভিতে বসে। ওনাদের একজন সঞ্চালক খুব উচ্চ মানে ওনাদের দলে উচ্চ সিংহাসনে আসীন একজন সঞ্চালক বলছিল ভেবেছিলাম 10 লক্ষ লোক হবে কিন্তু এখন তো দেখছি 20 লক্ষ ছাড়িয়ে যাবে। এই যে হাস্যকর দাবিগুলো বিজেপির নেতৃত্ব ব্রিগেডে দাঁড়িয়ে করছেন আর সঙ্গে সঙ্গে সংযুক্ত মোর্চার ব্রিগেড নিয়ে আমার তৃণমূলের সহ প্যানেলিস্ট হাসাহাসি করছেন, তির্যক মন্তব্য করছেন, এই সব কিছুর উত্তর সেকেন্ড মে বাংলার জনগণ আপনাদের দুজনকেই দেবে। কারণ বাংলার জনগণ জানবেন আপনাদের দুজনকে আলাদা চোখে দেখে না। আপনারা আপনাদের তৃণমূল নেত্রী মন্ত্রী ছিলেন, এনডিএর সঙ্গে ঘর করেছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, সেই জন্য বাংলার মানুষ জানে পর্দার পিছনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কত বড় যোগসাজশ রয়েছে। তাই এই টিভি স্ক্রিনে বসে আপনাদের এই মক ফাইট দেখছে বাংলার মানুষ আর হাসছে। সেই জন্য কথা বলার আগে খুব সাবধানে কথা বলুন আর এই দুজনের মধ্যে এই খেউড় করাটা বন্ধ করুন। এটা টিভির প্যানেল, স্ট্রিট কর্নার মিটিং নয়। ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনি খেউড়ের কথা বলছেন, টুম্পা থেকে লুঙ্গি ডান্স এগুলো কি সংকীর্তন? সবাইকে সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করুন। হ্যাঁ সৌম্যদীপ বাবু আপনার কাছে ফিরবো। আমি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা করলেন, তিনি বললেন আমি টিভিতে বলেছি আমি কন্যাশ্রী রূপশ্রী সব কিছুর জন্য টাকা দিয়েছি। লকডাউনে যখন শ্রমিকরা বাইরে ছিল আমি টাকা দিয়ে তাদের এখানে আনার ব্যবস্থা করেছি। বিজেপি একটাও টাকা দেয়নি। কোভিডের সময় বিজেপি কংগ্রেস আরএসপি ঘুমিয়েছিল, আমরা কাজ করেছি মানুষের জন্য, আমরা সব সময় কাজ করে গেছি। আর তার সাথে সাথে আমি মোদিকে চিঠি লিখে কোভিড ভ্যাকসিনের জন্য যে টাকা লাগবে আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দিয়ে দেবো। বিজেপি শুধু দাঙ্গা, লড়াই, হিংসা, গুন্ডামু করার চেষ্টা করেছে। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। আমি আসবো সৌম্যদীপ বাবু। বিজেপি মাথায় তিলক একটা মুখে বলে রাম রাম করে মানুষের কাছে রাজনীতি করছে। আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আমি একটু শোনাবো দর্শকদের, শুনুন। আমরা টিভি কিনে দিচ্ছি, আমরা ফ্রিজ কিনে দিচ্ছি যাতে বাইরের লোকেরা আপনার একটা ঘরকে ব্যবহার করতে পারে এবং আপনার একটা ইনকাম হতে পারে। এই রকম অনেক কাজ আমরা করেছি এবং অনেক কাজ আমরা করব। আমাদের এখানে কৃষকরা ভালো আছেন, শ্রমিকরা ভালো আছেন। আপনারা কোভিডের সময় জানেন কত বাইরের শ্রমিকরা বাঁকুড়ার থেকে বাইরে গেছিল এবং বাঁকুড়ার রাজস্থানের ছেলেমেয়েরা পড়তে গেছিল, তারা কাঁদছিল, আসতে পারছিল না। জানেন আমি কয়েক হাজার কোটি টাকা খরচা করে বাস পাঠিয়ে রাজস্থান থেকে বাঁকুড়ার ছেলে মেয়েদের ফেরত নিয়ে এসেছিলাম, তারা রাজস্থানে পড়াশোনা করতে গেছিল। কত লোক মজদুর এখানে ওখানে কাজ করে, কেউ উত্তরপ্রদেশে, কেউ রাজস্থানে, কেউ মধ্যপ্রদেশে। একটা টাকা বিজেপি কাউকে দেয়নি, একটা ট্রেনের ভাড়া দেয়নি। আমি 300 ট্রেন ভাড়া দিয়েছি। এবং কোভিডের সময় আপনারা দেখেছেন বিজেপি কোথায় ছিল? ঘুমিয়ে পড়েছিল। কংগ্রেস কোথায় ছিল? ঘুমিয়ে পড়েছিল। আরএসপি কোথায় ছিল? কোদাল বেলচা, ঘুমিয়ে পড়েছিল। এখন বিজেপির সবচেয়ে বড় দালাল। এবং মহারাষ্ট্রে এত কোভিড শুরু হয়েছে,
নতুন করে আমি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলাম যে সবাইকে ইঞ্জেকশনটা দেয়া হোক, ইঞ্জেকশনের যা দাম লাগবে আমি মমতা ব্যানার্জি বাংলার চিফ মিনিস্টার হিসেবে সব দামটা আমি দিয়ে দেবো। ভোটের আগে আমি চিঠি লিখেছি নরেন্দ্র মোদীকে, এখনো অ্যালাউ করেনি। বিজেপি একটা রাজনৈতিক দল, বিশ্বাস করুন মা ভাই বোনেরা আমার, শুধু দাঙ্গা লাগায়, শুধু দাঙ্গা লাগায়, লুট করে, গুন্ডামি করে, টাকার ভান্ডার নিয়ে ঘুরে বেড়ায়। নির্বাচন আসলেই মানুষের টাকা লুট করেছে নোটবন্দি থেকে। ইলেকশনের সময় ভোটে যেতে জন্য কাউকে 500 টাকা দিয়ে, কাউকে 1000 টাকা দিয়ে, কাউকে 5000 টাকা দিয়ে এরা ভোট কেনার চেষ্টা করে। আর এখন দেখুন একটা করে কপালে তিলক টেনে আর হরে কৃষ্ণ মুখে বলে হরি হরি আর কার্যক্ষেত্রে করি চুরি। এই হচ্ছে ধর্ম। ধর্মের নামে মিথ্যে কথা বলে আর হিন্দু মুসলমান তপশিলি আদিবাসী বিরোধিতা করে। आपको याद होगा আমরা টিভি কিনে দিচ্ছি, আমরা শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন আজকে, আমি সেটা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করলাম। আমি এবার সরাসরি আপনার কাছে যাবো। সৌম্যদীপ বাবু একটা কথা আপনি আমাদের দর্শকদের বলুন, আপনি 5 টাকা ভাতের কথা বলছেন। সাধারণ মানুষ কি 5 টাকা ভাতের আশা করে? না মানুষ চায় যে তাদের চাকরি হবে, তারা একটা সুন্দর জীবনযাপন করবে, তারা একটা স্বাচ্ছন্দ্যভাবে লাইফ তারা লিড করবে। সেখানে চাকরির কথা বলছেন না, সেখানে গিয়ে আপনারা মানুষের যে আর্থিক অবস্থা যে এতটা অবনতি হয়ে যাচ্ছে সেদিকের কথা আপনারা বলছেন। আপনারা 5 টাকা ভাত খাওয়াচ্ছেন। আচ্ছা একটা কথা বলুন তো সৌম্যদীপ বাবু, একবেলা 5 টাকা ভাতকে কি একটা মানুষ বাঁচতে পারে? আমরা কি সেই ধরনের রাজনীতি করছেন যে ভোটের আগে মানুষকে 5 টাকার ভাত, দুয়ারে দুয়ারে সরকার, তারপরে স্বাস্থ্যসাথী, এইগুলো দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আগামী দিনে আপনারা ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন? ভুল বুঝিয়ে যেটা বলছেন এটা তাহলে ভুল বোঝাচ্ছে। তো কেন্দ্রীয় সরকার যে একটা ভর্তুকি দেওয়া হয় রাজ্য আর কেন্দ্রের ভর্তুকির মাধ্যমে যে প্রকল্পগুলো নাম দেওয়া হচ্ছে, ওই যে মমতা ব্যানার্জি আমাকে জিজ্ঞেস করলেন ইচ্ছে করে না, আমি সৌম্যদীপ বাবুকে জিজ্ঞাসা করেছি, আপনার কাছে আমি আসবো। ইচ্ছে করে নামগুলো দিচ্ছে, এগুলো হয় না। 60-40 একটা রেশিও এরকম থাকে, সেন্ট্রাল টাকা পাঠায়, স্টেট ভর্তুকি দেয়। মুখ্যমন্ত্রী বলতেই পারে, মুখ্যমন্ত্রী এখানে বলেন, হ্যাঁ সৌম্যদীপ বাবু শুনতে পাচ্ছি, আসছি আপনার কাছে। একটা ভ্যাকসিনে আমার ছবি দেয়া হোক, যেখানে মোদির ছবি দিয়ে আপনার এর ভ্যাকসিন বার করা হয়েছে কোভিডের, তা সেই কোভিড ভ্যাকসিন এখনো পর্যন্ত স্বচ্ছভাবে আসেনি। তা হলেও আপনি মনে করেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে আমি ছবি দিয়ে ভ্যাকসিন বার করবো বা আমার ছবি দুয়ারে দুয়ারে দেওয়ার হোক? উনি বলেছেন আমার মুখটাই যথেষ্ট, এই ভোটে যদি আমাদের হারতে হবে জিততে হয়। দাদা ছবির কথা বলবেন না সৌম্যদীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথাও নেই এটা কেউ জানে না। এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ভ্যাকসিনে দেখেছেন মমতা ব্যানার্জির ছবি আছে, মোদির ছবি আছে, কিন্তু এটা কিন্তু আপনি পয়েন্ট নোট করুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অংশে বাদ নেই, যেখানে চালের প্যাকেট দিচ্ছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, কিন্তু না ঘাসফুলের ছবি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবলিক সেটা চেয়েছে তাই দিয়েছে। মমতা ব্যানার্জি বলেনি আমার ছবিটা দাও, কিন্তু মোদী সরকার কি করে করে এরকম ভাবে একটা ভ্যাকসিন একটা ওষুধের ওপর? এটা তো কনস্টিটিউশন বিরুদ্ধ কাজ, এরকম হয় না। এটা ওষুধ এরকম ভাবে কোর্টে কেস করছেন না কেন? আপনি না বললেন আপনি নাকি এটা ভ্যাকসিন? আমি আবিষ্কার করতে যাব। হ্যাঁ আবিষ্কার বলুন। আমি একটা কথা বলি, আপনি বললেন আপনি কোর্টে প্র্যাকটিস করেন। উইথ ডিউ রেসপেক্ট, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যে দুটো ইনজেকশন চলছে বাজারে, কোন শিশিকার গায়ে মোদিজির ছবি লাগানো আছে বলুন তো? আমি বলছি কোভিডের ছবি, কোভিডের ইনজেকশন ভ্যাকসিনের ছবি দেয়া আছে প্রধানমন্ত্রী, সেই কথাটা আমি উল্লেখ করতে চাই। আপনি শিওর? আপনি বাবেলটা দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি বলেই বলুন। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? তথ্য দিচ্ছেন, আপনার একটু লজ্জাবোধ নেই? তার মানে যত দোষ বলছেন মমতা টিভিতে বসে মিথ্যে বলছেন, সব প্রকল্পগুলো করেছেন এবং আপনারা কোনো প্রকল্পের জন্য আপনি যেটাই ছিলেন সেটাই থাকুন। আপনি ভ্যাকসিনের কথা বললেন, ভ্যাকসিনের কোন শিশিতে প্রধানমন্ত্রীর ছবি লাগানো আছে সেটা আপনাকে আগে বলতে হবে। পাবলিকের মুখে, প্রত্যেকটা লোকের মুখে শোনা যাচ্ছে। আপনি কি নিজে চোখে দেখেছেন? আপনি এইমাত্র বলেছেন আপনি তোকে দেখেছেন। আপনি তো বললেন আমি দেখেছেন, অন মিডিয়া বলছেন। যখন খোলা হয়েছে তখন প্রত্যেকে দেখছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ওইগুলো এসছে। কি বাজে কথা, মানে তাদেরকে ডাকেন, মিথ্যে তথ্য দিচ্ছে বসে। তর্ক করুন আলাদা ব্যাপার, মিথ্যে তথ্য দেবেন। না উনি বলছেন কাদেরকে ডাকেন, আর কারা, আমার প্রশ্ন আপনাকে, কাদেরকে আনেন? জেপি নাড্ডা যিনি আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে কথা বলছেন, স্বাস্থ্যসাথী নিয়ে মিথ্যে কথা বলছেন, 2014 সালে 2018 সালে আয়ুষ্মান ভারত,
আর উনি বলছেন কটা লোক বেনিফিশিয়ারি ছিল, কটা বেনিফিশিয়ারি, দুজন তৃণমূল দেখেছেন কেমন বলুন তো? বাংলার মানুষ ছুড়ে ফেলে দেবে। আমি তো একটি প্র্যাকটিসিং লয়ার, আমি খালি একটা কথা বলতে চাই দীপঙ্কর, পশ্চিমবাংলার লোক এত বেশি, এটা আপনি পয়েন্টটা নোট করুন। হিন্দি বুঝতে পারে পরিষ্কার, বা মানে হ্যালো, হ্যাঁ সুমন বাবু, অমিত শাহ, হ্যাঁ সুমন বাবু বলুন, হ্যাঁ সুমন, হ্যাঁ সুমন বলুন। আমি একটা কথাই বলতে চাই, এটা আজকে বাংলায় যে রাজনীতিটা চলছে, যে বিভিন্ন ধরনের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় টাইম টু টাইম ডিক্লেয়ার করেছেন, আপনারা লক্ষ্য করবেন সব কটা প্রকল্প এবং ইদানিং এই যে 5 টাকায় ডিম ভাত, সবটাই কিন্তু উপঢৌকনের রাজনীতি। উপঢৌকন দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করা যায় না। আগামী জন্মের ভবিষ্যৎ তৈরি করার জন্য দরকার হয় পরিকাঠামো উন্নয়ন, সঠিক শিক্ষা ব্যবস্থা। আমি কাকে 1000 টাকা ভাতা দিলাম, কাকে 2000 টাকা ভাতা দিলাম, কাকে 5 টাকায় ডিম ভাত খাওয়ালাম, এই দিয়ে ভবিষ্যৎ তৈরি করা যায় না। মাথার ছাদ, স্বাস্থ্য, শিক্ষার পরিকাঠামো, এইগুলো হচ্ছে আসল দরকার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মুখ উজ্জ্বল করে বাঁচিয়ে রাখার জন্য। সেইটা করতে হবে। উপঢৌকনের রাজনীতি তৃণমূল কংগ্রেস নেত্রী যেটা করে চলেছেন, সেই রাজনীতিতে আগামী প্রজন্মের কোনো ভালো হবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর বাংলায় শাসন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি করেছেন? আপনাদের সহজ যে আরেকটা দল আপনাদের সাথে যুক্ত আছে, বামফ্রন্ট, মরিচঝাপি নেতাই ভবিষ্যৎ তৈরি করেছেন, তার সাথে যুক্ত করেছেন। নিজেরাই জানেন না, যার জন্য আপনারা বিরল হয়ে যাচ্ছেন। আপনারা ভবিষ্যতের কথা বলছেন, কম্পিউটার বন্ধ করে দেওয়া, আপনাদের সংযুক্ত মোর্চার দল ইংরেজি তুলে দেওয়া থেকে কজন চেনে? আপনি সংযুক্ত মোর্চা হ্যান্ডেল বলছেন, কজন চেনে? তাও তো তৃণমূল কংগ্রেস বলছেন কি যেন আপনারা বললেন এইমাত্র, চিটিং কথাটা উল্লেখ করেছেন জেপি নাড্ডা, তাও তো চেনে তো। চিটিং বলছেন, যে বলছেন তার পরিকাঠামো তো আছে। তা আপনাদের পরিকাঠামো এতদিন কোথায় ছিল? মানে চেনা চোর বলতে চাইছেন। এতদিন চিটিং ফিটিং যে বলছেন, চেনা চোর, কারা কারা চাল চুরি করেছে আপনারা চেনেন, কে ত্রিপল চুরি করেছে আপনি চেনেন। কি হ্যাঁ কি বলতে চাইছেন? আমি শুনতে চাইছি কি বলছি, যারা চাল চুরি করেছে আপনি চেনেন। আপনি তাহলে চেনেন কারা চাল চুরি করেছে, কারা ত্রিপল চুরি করেছে। দুজনে মিলে আমি একটা জিনিস বলি, ঠান্ডা মাথায় শুনুন। প্রথমে আপনি একটা ভুল তথ্য দিলেন, আমি বললাম, আপনি অন্যদিকে চলে গেলেন। এবার আপনাকে বলছি, বাংলার মানুষ হিন্দি ভাষা বোঝে না, আপনি এটা অন রেকর্ড বলছেন। তাহলে আপনি এটা বলতে চান যারা কলকাতার বুকে হিন্দি ভাষাভাষী বা অন্য ভাষাভাষীর লোক আছেন, তাদের কারোর ভাষা আপনি বোঝেন না? সবাই বোঝেন। আপনি এইমাত্র বললেন, এইমাত্র আপনার আমার কথা শুনুন, সবাই কি হিন্দি ভাষা বোঝে? যেভাবে ওরা বলে যাচ্ছে অমিত শাহ, শুনুন না, আমার কথাটা শেষ করতে দিন। আপনি পরিষ্কার বলুন, স্টুডিওতে সব বন্ধুরা আছেন তো আপনারা। আমিও তো উর্দু ভাষা বুঝি না। কলকাতায় তৃণমূলের অর্ধেক জায়গায় উর্দুতে ব্যানার রয়েছে, তাহলে আমাকে কি করবেন আপনি? আমিও তো উর্দু বুঝি না। কটা উর্দুতে ব্যানার আছে? আপনি ভুল তথ্য দিতে পারেন না। কটা উর্দুতে ব্যানার আছে? আমি ভুল তথ্য দিই। চাইনিজে ব্যানার লিখেছেন আপনারা, চাইনিজেও ব্যানার লিখেছেন। চাইনিজ ভাষাকে সম্মান জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সম্মান জানাতে জানেন না। সবকিছু আপনারা জানেন ভাই, সবকিছু আপনারা জানেন। আবার কেউ দোসরা মে আপনারা বলছেন, আমিও বলছি, দোসরা মে সোনার বাংলা কিরকম গড়ে ওঠে আপনারা দেখুন, আমরাও দেখবো কে সোনার বাংলা গড়ে তুলছে। নিশ্চয়ই সোনার বাংলা আমরা 10 বছর ধরে দেখলাম তো। কেন হাতরাসের ঘটনা ঘটে এরকম? কেন গৌরী লাঙ্কেশের হঠাৎ আজ এখন আপনারা এত সালে বলে মানে কোন সালে লোক বাইরে থেকে টিকিট করে নিয়ে আসছেন, তার প্রমাণও আছে। এখানে বলুন প্রমাণ নেই, বাইরে থেকে লোক আনেননি। আপনারা বলুন বাইরে থেকে লোক আসেনি একটাও? গাড়িও পাওয়া যায়নি, তাদের নাম নেই, আবিষ্কার কিছু নেই। বলুন
আবিষ্কার বাবু আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা আবার একটু টপিকসে ফিরে আসি, সময় খুব অল্প, অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান রয়েছে এরপরে, তাই আমরা আবার একটু টপিকসে ফিরে আসি। আবিষ্কার বাবু, আমরা যেটা কথা বলছিলাম যে অভিনেতা অভিনেত্রীদের আজকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে, একই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে আজকে শোভন বৈশাখীকে কিন্তু কোনো টিকিট দেওয়া হলো না দল থেকে। শোভন বৈশাখী কিন্তু বিজেপি পরিত্যাগ করলেন, যেই শোভন বৈশাখীকে কেন্দ্র করে আপনার বেহালায় আপনারা বিভিন্ন রকমের ভাবে রাজনীতি করছিলেন, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করছিলেন, আজকে সেই শোভন বৈশাখীকে কিন্তু আপনারা আজকে ছুঁড়ে ফেলে দিলেন। তার জন্য তারা কিন্তু আজকে দল ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু আজকে সরাসরি কিন্তু তারা বিজেপির বিরুদ্ধে কিন্তু আজকে কথাবার্তা বলছেন। কি বলবেন আবিষ্কার বাবু, ভোটের সময় এটা কতটা আপনাদের পক্ষে এবং বিপক্ষে মনে হচ্ছে? দেখুন, আপনি যে দুজনের নাম বললেন তাদের দুজনকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাকে পার্টি টিকিট দেবে না দেবে সেটা পার্টির সিদ্ধান্ত, এবং সাংগঠনিক দলে সবসময় এটা মাথায় রাখতে হবে, পার্টি যাকেই টিকিট দিক না কেন তাকে আমাদের দায়িত্ব, যারা আমরা ফুট সোলজার তাদেরকে জেতাতে হবে, ঠিক? এবার যিনি টিকিট পাননি তার যদি মনে হয় তিনি আর দল করবেন না, সেটা তার ব্যক্তিগত অভিমত। কোনো ব্যক্তি চলে গেলে বা কোনো ব্যক্তি দলে এলে সব ভালো হয়ে গেল সব খারাপ হয়ে গেল এরকম মানসিকতা নিয়ে কোনো সাংগঠনিক দল চলে না। আমার দল অনেক ভালো অল্টারনেটিভ পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে কারণেই এতগুলো যতদিন আপনাদের দরকার ছিল শোভন বৈশাখী আপনারা কাজে লাগিয়েছেন, যেই দরকারটা শেষ হয়ে গেল তাকে আপনারা ছুঁড়ে ফেলে দিলেন। এই কথাটা আপনার কথা, আপনি আপনার কাছে রাখুন, এটা আমাদের অভিমত নয়। আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে দায়িত্ব দিয়েছিলাম দলে, ঠিক আছে? এখনো তারা দায়িত্বে আছেন, তারা কিন্তু অফিসিয়াল রেজিগনেশন জমা দেন। আমি যদি এই প্রসঙ্গে প্রান্তিক বাবুর কাছে যাই, কি বলবেন প্রান্তিক বাবু? আমি একটাই কথা বলবো যে বৈশাখ মাস আসার আগেই দুজনেই বুঝে গেছেন যে বিজেপি দলটা শোভনীয় নয়, তাই তারা পদত্যাগ করেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই আমি শোভনবাবুর প্রতি যথেষ্ট সম্মান জানিয়ে বলি, তার মতো একজন বরিষ্ঠ নেতা তাকে যেভাবে বিজেপি তার প্রতি অপমানজনক কাজ করলে, এরা এটাই করে এসছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে তাদের কার্যালয় হেস্টিংস এর বুকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাদের কর্মীরা এসেই ঝামেলা করছে, কারণ তারা প্রার্থী নিয়ে খুশি নয়। সেম ঘটনা চুচুড়াতে ঘটছে, যেখানে লকেট মহাশয়াকে বহিরাগত বলছে কর্মীরাই, পাঁচলায় এক ঘটনা ঘটছে। তো প্রত্যেকটা জায়গায় বিজেপি আসলে একটা ভগ্ন দশায় পরিণত হয়েছে, ভঙ্গুর একটি দল, যাদের অস্তিত্ব বলে যারা নিজেরা সোনার বাংলা করবে, সোনার বাংলা নয় সোনার বাংলা করার পরিকল্পনা করছে, তারা 294টা আসনে আগে প্রার্থী দিয়ে উঠবে। আবার দেখলেন আপনাদের অ্যাটিটিউডটা, আপনি একজন হিন্দিভাষীকে আবার অপমান করছেন। প্রার্থী দেবেন 120 বা 21টি আসনে প্রার্থী দিয়েছেন এতদিনে, ওনারা আগে প্রার্থী দিয়ে উঠুন। দাদা, আপনাদের দুজনের কথাকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি, বাজেয়াপ্ত হবে। আবিষ্কার বাবু এবং প্রান্তিক বাবু দুজনের কথাকে যদি একটা জায়গায় নিয়ে আসি, দুজনের কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার পরে কিন্তু বিভিন্ন দলের মধ্যে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন বিক্ষোভ দেখতে পেরেছি। সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে সংযুক্ত মোর্চায় কিন্তু এরকম ধরনের কিন্তু কোনো বিক্ষোভ আমরা পেলাম না। তো সেই জায়গায় মনে হয় না যে সংযুক্ত মোর্চা অনেক বেশি চিন্তা ভাবনা করে বা অনেক বেশি মানুষের কথা চিন্তা ভাবনা করে তারা প্রার্থী ঘোষণা করেছেন, এবং তাদের ঘোষিত প্রার্থীকে তাদের দলের যারা কর্মী আছে তারা যথাসম্ভব তারা স্বাগত জানিয়েছে? না, তারা তো তাদের দলের কর্মীরা তো ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ হয়ে বসে আছে, প্রত্যেকটা পার্টি অফিসে তালা পড়ে গেছে, তারা আর কি বেরোবে কি করবে, 7% নেমে এসছে। এবার বিধানসভা নির্বাচনে কোথায় নেমে যায় কেউ বুঝতে পারছে না, 7%টা কোথায় যাবে কিছুই জানে না। তারা তো একদম দিকভ্রষ্ট নাবিকের মতো, তারা তো জানেই না কি হবে। ওই জন্যই প্রার্থী তো আর তারা। সুমন বাবু আছেন আমাদের সাথে? না, সুমন বাবু ডিসকানেক্ট, সুমন বাবুকে আমরা পেলাম না। যাই হোক, এর কাউন্টার আমাদের নেওয়ার দরকার ছিল। তো আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষের প্রান্তে চলে এসেছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরাসরি এই মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমফান থেকে শুরু করে লকডাউনের সময় মানুষের পাশে ছিলেন, মানুষের থেকে কাজ করার চেষ্টা করেছেন এবং মানুষের পাশে সবসময় নেত্রী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন, আমি শোনাবো আমাদের দর্শকদের। শুনুন। বলছে আয়ুষ্মান ভারত আমরা করছি, বাংলা সরকার করতে দিচ্ছে না। আমি আপনাকে সত্যিটা জানিয়ে রাখি, আজকে আয়ুষ্মান ভারত স্পষ্ট লেখা রয়েছে, আপনার বাড়িতে যদি ছাদটা পাকা হয় আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর হাতে স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কারোর কোনো পরিবারের সদস্যর কাছে ফ্রিজ থাকে
আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি পরিবারের কোনো সদস্যের কাছে মোটরসাইকেল থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাংলার 1 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত আনতে চেয়েছে, আর আমফানের সময় যদি 1000 কোটি টাকা সাহায্য করছে, বিজেপির নেতারা কি দাম্ভিকতা, বলছে মোদিজি টাকা পাঠিয়েছে। টাকাটা কি বিজেপির নেতার বাবার টাকা? মোদিজি সরকার পাঠিয়েছে টাকাটা বাংলার টাকা। মমতা ব্যানার্জির কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্য পাচ্ছেন, বিনা পয়সায় শিক্ষা পাচ্ছেন। আজকে জয় জোহার ভাতা, তপশিলি বন্ধু ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। 60 বছর ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, তাদের বাড়িতে বাড়িতে 1000 টাকা করে ভাতা মাসিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দিয়েছে। তাদের ছেলেমেয়েরা বড় হয়ে হয়তো নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে, বয়স্ক মা বাবাদের দেখার মতো কেউ থাকে না। সেই মা বাবাগুলোর কোনটা হিসেবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তুলে ধরে তাদের বাড়িতে 1000 টাকা পৌঁছে দিয়েছে। দেখুন, একদিকে লকডাউনের কারণে ফ্রিতে খাদ্য থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ফ্রিতে ট্যাব দেওয়া, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পৌঁছে দিয়েছে। কে পৌঁছে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দিয়েছে। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। আমাদের সাথে এই মুহূর্তে বিজেপি থেকে আবিষ্কার বাবু আছে। আবিষ্কার বাবু, আপনি আছেন আমাদের সাথে? না, আবিষ্কার বাবু আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা অনুষ্ঠানকে আস্তে আস্তে শেষ করব। সমরী বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে যেভাবে আজকে বিজেপি যেভাবে উত্থান আমরা দেখছি, কোথাও না কোথাও আজকে তৃণমূল আজকে বিজেপিকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কি মনে হয় এই চ্যালেঞ্জটা 2021-এ কত বড় চ্যালেঞ্জ হতে পারে? এটা খুব বড় লড়াই, কিন্তু বাংলার মানুষ এটাকে ঠিক বর্তমানে চোখে দেখছে না। কেননা আজকে কালকে দেবশ্রী টিকিট পেল না, হাট করে পালিয়ে গিয়ে এতে যোগদান করলো, ধরুন বিজেপিতে, করতেই পারে। হ্যাঁ, আবার শোভন চ্যাটার্জি বেরিয়ে এসছে, এগুলো একটা এখনো যোগদান করেনি দেবশ্রী। হ্যাঁ, শোভন চ্যাটার্জিও করেনি কি তৃণমূলে, কেউই, সবাই একটা হাওয়ার মধ্যে উঠছে। তো এই যে জিনিসটা, এগুলো পাবলিক তো দুপক্ষকেই দেখছে না, নিউট্রাল এখন ব্যাপারটা। তবে একটা কথা ঠিক যে পশ্চিমবাংলাবাসীকে যেসব ভাঁওতা দিয়ে কথাগুলো বলে যাচ্ছে বাইরে থেকে এসে, আর বেশ কিছু ব্রিগেডে বাইরে গাড়ি এসেছিল, তার প্রমাণও আছে। এবং বেশ কিছু আপনি খবর নিন যে ভ্যাকসিনে স্টিকার আছে কিনা, মোদির কোনো স্টিকার আছে কিনা, এটা তাহলে প্রমাণিত হয়ে যাবে যে ব্যাপারটা কি চলছে। হলো এই প্রসঙ্গে একটা কথা সৌমদীপ বাবু আমি বলবো, আপনি একজন অ্যাডভোকেট, একজন সবচেয়ে বড় কথা সমাজসেবী, এবং আপনি কোনো দলকে সমর্থন করতেই পারেন, সেই দলের সপক্ষে আপনি আপনার যুক্তি রাখতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাবটা তিনি খাটাচ্ছেন, যে তিনি একজন মুখ্যমন্ত্রী, তার কাছে পাওয়ার আছে, কোথাও না কোথাও এটা মনে হচ্ছে না যে গণতন্ত্রকে কোনো না কোনো জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে? কারণ আপনি দেখুন, ইলেকশনের সময় প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং, বাংলার মেয়েকে চাই, সে জায়গায় কিন্তু অন্য কোনো হোর্ডিং পড়তে পারছে না। কারণ একটা জিনিস কি, মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা অস্তিত্ব, তার একটা ক্ষমতা, তিনি গণতন্ত্রের প্রভাব ফেলছেন, এটাই ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম ভাবে দল থেকে কমেন্ট করছে। এই বিষয়ে আপনি কি মন্তব্য রাখতে চান? তাহলে কি আপনি বলতে চাইছেন যে কংগ্রেস বলুন বা সিপিএম এর যে জোট বলুন, ওরা ওদের হোর্ডিং এ ওরাও কিছু নাম লিখছে না, এই যে খেলা হবে, এই কথাগুলো হ্যান ত্যান এগুলো যে উঠছে, ওরা কোনো ছবি কিন্তু নেই, যেভাবে সাধারণ মানুষ বলে জানতে চাইছে সাধারণ মানুষ। আপনি দেখুন, সারা রাস্তা, সারা ভোট কিন্তু ছেড়ে গেছে বাংলার মেয়েকে চাই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নির্বাচন কমিশনে বারবার বলেছেন যে একতরফা কোনো দল তিনি রাজনৈতিক প্রভাব ফেলতে পারবেন না। কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সাইকোলজি পাবলিকের মাথায় কাজ করে, এটা সাইকোলজি, যে তারপরে আপনি বলছেন সাইকোলজি দিয়ে আপনারা পুরো চারি জায়গায় আপনাদের বোর্ড, আপনাদের হোর্ডিং শুধু চারি জায়গায় মানুষ দেখা যাবে। বারবার এই কথাটা আপনি তুলছেন, বাংলায় আর কোনো মেয়ে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো মেয়ে নেই। উনি মার খেয়ে থেকে শুরু করে এত বছর ধরে একটা পরিকাঠামো সত্যি তো তৈরি করেছেন। উনি যেভাবে মার খেয়েছেন বা যেভাবে কোনো একটা নেত্রী দেখান তো পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যে ওইভাবে কষ্ট করে, এখনো পা ভাঙা নিয়ে নন্দীগ্রামে গিয়ে হুইল চেয়ারে করে কষ্ট পাচ্ছেন। এই পা ভাঙার কথা বলছেন, এখনো আপনারা এটা কিন্তু প্রমাণ করতে পারেননি যে পা ভেঙেছেন, কোনো জলসন্ত্রের মাধ্যমে পা ভেঙেছেন, এই নিয়ে আমরা কালকে ডিবেটও করেছি। সে যাই হোক, অসুস্থ হয়েছেন তো সেইভাবে তো দৌড়ে বেড়াচ্ছেন, এয়ার কন্ডিশন ঘরে বসে দিল্লি থেকে বড় বড় মন্তব্য করে হেলিকপ্টার করে নেমে এসে এখানে মিটিং করছে, তাও বাইরে থেকে লোক নিয়ে এসে। এটা কি পুরো প্রান্তিক বাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন? প্রান্তিক বাবু শুনতে পাচ্ছেন? প্রান্তিক বাবু
বলুন। হ্যাঁ প্রান্তিক বাবু, যে প্রশ্নটা আমি সৌদীপ বাবুকে করলাম সেই প্রশ্নটাই আপনাকে ঘুরিয়ে করছি। নির্বাচন কমিশন বারবার বলেছেন কোন দল একত্রিত মানে একচেটিয়া ভাবে প্রচার করতে পারে না, কিন্তু সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখছি বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন হোর্ডিং গুলোতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও রাজ্য সরকার তার প্রভাবকে খাটিয়ে তার শক্তিকে খাটিয়ে গণতন্ত্রকে হস্তক্ষেপ করছে। না না, আমার বক্তব্য হচ্ছে এখানে ইলেকশনের সময় রাজ্য সরকার কোনো প্রভাব খাটাতে পারে না, এটা ইলেকশন কমিশনের আওতার মধ্যেই পড়ে যায়। এবং আমি একটা কথা বলি যে সাংবিধানিকভাবে যে প্রচারটা চালানো হচ্ছে সেটা সংবিধানকে মেনেই। বাংলা নিজের মেয়েকে চায়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা কোথাও ব্যবহার হচ্ছে না। আমাদের একটা জিনিস জানতে হবে, এই সংবিধানকে মেনে এবং ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন থাকে সেটাকে মেনে দিদিকে বলো এই প্রকল্পটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় মানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু ইলেকশন কমিশনের সমস্ত গাইডলাইন মানছে। আর নিশ্চয়ই এই যে বাংলা নিজের মেয়েকেই চায় যে ব্যানারটা আমরা শহরের বুকে দেখতে পাচ্ছি, সেটা নিশ্চয়ই সেই ম্যান্ডেটটাকে মেনে নিচ্ছে বলেই চলতে পারছেন। ওই ইলেকশন কমিশন কি এটা বন্ধ করতো না? 100% বন্ধ করতো। এবং আপনাদের অনুধাবন করিয়ে দিই যে 2014 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন মোদী সরকারের সারা ভারতবর্ষ জুড়ে আপকি বার মোদী সরকার এই ব্যানারটা এই স্লোগানটা চলেছিল একইভাবে। এবং দ্বিতীয় সময় আপনাকে আরেকটা অনুধাবন করিয়ে দিই, ঘর ঘর আপ সরকার, যখন দিল্লিতে নির্বাচন হয় তখন আপের এই এটা চলেছিল। তো এই জাতীয় ক্যাম্পেনিং চলতেই পারে। এবং আপনি যেটা বলছেন গণতন্ত্রের উপর হস্তক্ষেপ, এটা হতে পারে না। ইলেকশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি করে হস্তক্ষেপ করবেন? কারণ রাজ্য সরকারের হাতে কিছু থাকে না, পুরোটা ইলেকশন কমিশনের চলে যায়। আর আপনি বলছেন বাংলায় কি আর কোনো মেয়ে নেই? নিশ্চয়ই আছে, সমস্ত মেয়েরা আছে, প্রত্যেকটা ঘরে ঘরের মেয়েরা আছে। তাদের সম্মান জানাতেই এই ট্যাগলাইনটা, এবং তাদের প্রতিনিধিত্ব কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমরা জানি একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ারেরই ইম্পর্টেন্ট থাকে, কিন্তু তার মধ্যে আমরা রিপ্রেজেন্ট করাই ক্যাপ্টেনকে দিয়ে। টসে ক্যাপ্টেনকে ডাকা হয়, পোস্ট ম্যাচ সেরিমনিতে ক্যাপ্টেনকে ডাকা হয়। এখানেও ঠিক সেইটা, বাংলার ঘরের প্রত্যেকটা মা বোনেদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে বলছেন বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা কোনো বহিরাগতদের চায় না। বহিরাগতদের হোক বিদায়, বাংলা নিজের মেয়েকে চায়। আবারও বলছি, নাড্ডা অমিত শাহদের হোক বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়। গাদ্দারদের হোক বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়। ধন্যবাদ। আমরা সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যেতে যেতে আমরা আজকে রাজ্যে নাড্ডা এসেছেন এবং তিনি কি বললেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তার রাজনীতির কেরিয়ারকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দেখুন সেই ভিডিওটি একটু দেখাবো, দেখুন। 4 करोड़ 67 लाख लोगों को आयुष्मान भारत में 5 लाख रुपए का सालाना स्वास्थ्य के लिए उनको हम कवर देना चाहते थे, 5 लाख का। आपको याद होगा कि आज से 13 साल पहले बाटला हाउस का एक इंसिडेंट हुआ था। वहां आतंकवादी घुस गए थे, दिल्ली पुलिस उनसे लड़ाई लड़ रही थी। उस लड़ाई में एक हमारा पुलिस का ऑफिसर शर्मा, उसको गोली लगी थी। उस समय एक टेररिस्ट इंडियन मुजाहिदीन का अरीज खान, ये अरीज खान वहां पर गिरफ्तार हुआ था। तो ममता जी ने कहा था ये एनकाउंटर फेक है, फेक, और अगर ये सच्चा होगा तो मैं राजनीति छोड़ दूंगी। अभी अभी कोर्ट ने आदेश दिया है कि इसको फांसी होनी चाहिए, अरीज खान को फांसी होनी चाहिए, और ऐसे लोगों को रहने का अधिकार नहीं है। मैं पूछता हूं ममता जी, अब आप राजनीति से कब संन्यास लेंगी? लेकिन मैं ये कहना चाहता हूं, आप ले न ले, बंगाल की जनता आपको राजनीति से अलग जरूर करेगी, ये मेरा विश्वास है, जिसको मैं आपके सामने कहना चाहता हूं। শোনালাম জেপি নাড্ডা তিনি কি বললেন আজকে রাজ্যে এসে। তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আদৌ কি সেই চ্যালেঞ্জ আগামী দিনে মানুষ গ্রহণ করবে, সেই চ্যালেঞ্জকে মানুষ কতটা ভাবে নেবে, সেটা কিন্তু দেখার বিষয়। আমাদের সাথে যারা যারা ছিলেন, সুমন রায় চৌধুরী কংগ্রেস থেকে, বিজেপি থেকে আবিষ্কার বাবু, এবং তৃণমূল থেকে প্রান্তিক এবং সমাজসেবী ও তৃণমূল সমর্থক সৌম্যদীপ চক্রবর্তী, তার সাথে সাথে তিনি অ্যাডভোকেট
সবাইকে আজকে 24 আওয়ার্স টিভির লাইভ ডিবেট অনুষ্ঠানে আমি স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে আমরা বিভিন্ন রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা আবারও ফিরবো এবং জানতে চাইবো বাংলার মানুষের কথা। আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার, শুভরাত্রি।